70,000 টাকার মতো আপ ডাউন টিকিট পাওয়া যায়, কিন্তু এখানে তো শুধু সিঙ্গেল টিকিটে 90,000, 95, 1,85,000 এরকম লাগে। মধ্যবিত্ত ছেলেরা যায়, নয়তো নিরীহ ছেলেরা যায়, ওদের অনেক সমস্যা হয়। মধ্যপ্রাচ্যকে পুঁজি করে সক্রিয় টিকিট কালোবাজারি। আকাশপথের ভাড়া 3 মাসে বেড়েছে প্রায় 40,000 টাকা। বিপাকে ওমরা যাত্রী ও প্রবাসীরা, সিন্ডিকেট ভাঙার দাবি। মাদারগঞ্জে গ্যাসকোপ জামালপুর এক অনুসন্ধান প্রকল্প শুরু। প্রতিদিন 10 মিলিয়ন ঘনফুট উত্তোলন সম্ভব, পাওয়া যাবে প্রায় 30 বছর পর্যন্ত, বলছে পেট্রোবাংলা। প্রাণের বই মেলার জন্য অপেক্ষা আর মাত্র 5 দিন। অধীর আগ্রহে বইপ্রেমীরা, সেজে উঠছে সোহরাওয়ার্দী উদ্যান। স্টল, প্যাভিলিয়ন নিয়ে ব্যস্ততা প্রকাশকদের। এবং ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনা নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য ব্রিটিশ গণমাধ্যমের। বিক্রি করতে না চাওয়ায় ডেনমার্কের প্রধানমন্ত্রীকে হুমকি, করেন জোর জবরদস্তি। সকালের সময় সঙ্গে আছি আমি মনির হোসেন। আকাশপথের ভাড়া নৈরাজ্য চলছেই। সপ্তাহে সপ্তাহে বাড়ছে টিকিটের দাম। বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্সগুলোর ভাড়া 3 মাসে বেড়েছে 30 থেকে 40,000 টাকা। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ওমরা সহ সাধারণ যাত্রী ও প্রবাসীরা। সিন্ডিকেট ভাঙতে সরকারকে উদ্যোগ নেয়ার দাবি যাত্রীদের। টিকিট কালোবাজারি বন্ধে একই দাবি এজেন্সিগুলোরও। এ খাতের নৈরাজ্যে নতুন করে হাওয়া লাগিয়েছে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত, বলছেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। প্রবাসীরা যে কষ্ট করে বাইরে যায়, সেটা সেই হিসাবে বিমান ভাড়া বা সরকারের সব কিছু একটা নিয়ন্ত্রণে রাখা উচিত। দেশ ছেড়ে বিদেশ পাড়ি। জুলাই আগস্ট পট পরিবর্তনের পর এসব প্রবাসীদের জন্য শাহজালাল বিমানবন্দরে নানা সুবিধা যোগ হলেও ধরাশায়ী হচ্ছেন টিকিট কিনতে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে কোনো রুটের টিকিট মূল্য শেষ 3 মাসে হয়েছে প্রায় দ্বিগুণ। বিদেশ যাওয়ার আগেই বাড়তি এই চাপ আর্থিক সংকটে ফেলেছে তাদের। গত কয়েক বছরের এই টিকিট কালোবাজারির মূলোচ্ছেদ চান রেমিটেন্স যোদ্ধারা। আসার সময় আমাদের 70,000 টাকার মতো আপ ডাউন টিকিট পাওয়া যায়, কিন্তু এখানে তো শুধু সিঙ্গেল টিকিটে 90,000, 95, 1,85,000 এরকম লাগে। মধ্যবিত্ত ছেলেরা যায়, নয়তো নিরীহ ছেলেরা যায়, ওদের অনেক সমস্যা হয়। সিন্ডিকেটে দৌড়াতে বেশি চাপে পড়েছে ওমরা যাত্রী ও সংশ্লিষ্ট এজেন্সিগুলো। কম খরচে ওমরা করতে চাওয়া যেমন অনিশ্চিত হয়ে পড়ছে, তেমনি প্যাকেজ তৈরি করতে গিয়ে অস্বস্তিতে এজেন্সি মালিকরা। বিগত সময়গুলোতে দেখেছি যে একটা সিন্ডিকেট, তো এখন বর্তমান সময় কেন সেই একই রকম সিন্ডিকেটের মধ্যে পড়ে গেছি আমরা তো আসলে বুঝতে পারছি না। এয়ারলাইন্সের পলিসি বা তাদের সফটওয়্যারটা ওইভাবে মেকানিজম করা যে সাপ্লাই যত কম হবে বা ডিমান্ড যত বাড়তে থাকবে তত টিকিটের প্রাইসগুলো বাড়তে থাকবে। জ্বালানি খরচ না বাড়লেও সৌদিগামী বিভিন্ন এয়ারলাইন্সের মার্চের টিকিটের দাম এখনই দাঁড়িয়েছে 95,000 থেকে 1,10,000 টাকা, যা 3 মাস আগেও ছিল 75 থেকে 80,000 টাকায়। আকাশপথের লাগামহীন ভাড়ায় যোগ হওয়া বাড়তি শুল্ক মরার ওপর খাড়ার ঘা হচ্ছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। সরকার নিজেই বাড়িয়ে দিচ্ছে, এক্সাইজ ডিউটি বসিয়েছে, ট্রাভেল ট্যাক্স বাড়িয়েছে। হ্যাঁ, ডোমেস্টিকে 200 টাকার উপরে বেড়েছে। হ্যাঁ, ইন্টারন্যাশনালে ক্ষেত্র ভেদে 25% পর্যন্ত বেড়েছে। সো এইটা তো অ্যাড আপ হচ্ছে টু দি টিকিট ফেয়ার। সো আমি একদিকে সরকার হয়ে আমি বলছি যে তোমরা ভাড়া কমাও, আবার অন্যদিকে আমি ভাড়া বাড়িয়ে দিচ্ছি। এইটাতে কি দাঁড়াচ্ছে? এটাতে তো একটা সম্পূর্ণ বৈপরীত্য দেখা যাচ্ছে। তথ্য বলছে ইতিহাদ সহ কিছু ফ্লাইট বন্ধ হয়েছে বাংলাদেশ থেকে, কিন্তু ভাড়া বাড়াচ্ছে মূলত কৃত্রিম সংকট সৃষ্টি করা গ্রুপ টিকিটিং। মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের পুঁজি করেই টিকিট কালোবাজারি সিন্ডিকেট গড়ে তুলেছে একটি চক্র। এ বিষয়ে যাত্রীদের বরাবরের মতো অভিযোগ এবং স্টেক হোল্ডারদের নানা পরামর্শ থাকা সত্ত্বেও কোনো পরিবর্তন মিলছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে না দেখলে টিকিট কালোবাজারি সিন্ডিকেট বন্ধ হবে না বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পুরের মাদারগঞ্জের তারজাপ্রা গ্রামে গ্যাসকোপ জামালপুর এক অনুসন্ধান প্রকল্প শুরু হয়েছে। প্রতিদিন এই প্রকল্প থেকে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে আশা পেট্রোবাংলার। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট।
2012 সালে তারতাপাড়া গ্রামে রবিউল ইসলাম নামে এক কৃষক তার ধান খেতে ওঠা গ্যাস দিয়ে কৃষি জমিতে সেচ যন্ত্র ব্যবহার করে আসছিলেন। এমন খবরে জামালপুরের জেলা প্রশাসন ওই গ্রামে গ্যাস পাওয়ার সম্ভাবনার কথা জানিয়ে পেট্রোবাংলা কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করে। এরপর দ্বিমাত্রিক জরিপ কাজ শেষ করে 2017 সাল থেকে গ্যাস অনুসন্ধান প্রকল্পের কাজ শুরু করে পেট্রোবাংলা। জরিপ শেষে এখন চলছে গ্যাস অনুসন্ধান কাজ। এই কাজটা আমাদের যদি কোনো ট্রাবল না থাকে তাহলে আমাদের নির্ধারণ করা আছে 90 দিন। তো আমরা ইনশাল্লাহ এর ভিতরে চেষ্টা করব। আমরা পরবর্তীতে কিন্তু একটা ক্লোজ গ্রিড আমরা কিন্তু একটা 2D করেছি। তাছাড়া একটা জাপানিজ একটা কোম্পানি এখানে সাইসমিক সার্ভে করে এই এরিয়াতে, তারাও কিন্তু এখানে আমাদেরকে বলেছে যে এখানে একটা ভালো তেলেরও একটা লেয়ার আছে এবং গ্যাসেরও একটা স্যান্ড আছে। প্রতিদিন এখান থেকে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হবে। এটা 25 থেকে 30 বছর পাওয়া যাবে বলে জানায় পেট্রোবাংলা। প্রতিদিন আমাদের এখান থেকে 10 মিলিয়ন ঘনফুট এখানে উৎপাদিত হবে, গ্যাস উত্তোলন করা হবে এবং 20 বছর থেকে 25 বছর পাওয়া যাবে এটা, এবং এটার বাজার মূল্য অনেক বেশি। আমরা কমপক্ষে 10 MMCFD গ্যাস এখান থেকে পাবো এবং সেটা 25 থেকে 30 বছর আমরা দিতে পারবো। আমাদের সার্ভে রিপোর্ট তাই বলে। প্রায় 6 একর জমির উপর এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 168 কোটি টাকা। সময় সংবাদ, জামালপুর। আর মাত্র 5 দিন পর অসংখ্য গল্প কথার সমাহার নিয়ে আসছে অমর 21শে বইমেলা। নানা রঙে সেজে উঠছে সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণ। স্টল প্যাভিলিয়ন নিয়ে প্রকাশকদের ব্যস্ততা কেমন চলছে জানিয়েছেন মার্জিয়া শ্রেয়া। ছোট বড় কাঠের টুকরো থেকে আস্ত বুকশেলফ, সাদা ককশিটে কয়েকবার করে পড়ছে রঙের প্রলেপ। বাঁশ কাঠের মেলবন্ধনে যে আকার দেয়া হয়েছে তাতে বেশ স্পষ্টই বোঝা যাচ্ছে কোনটি স্টল আর কোনটি প্যাভিলিয়ন। এই সব আয়োজন জানান দিচ্ছে প্রাণের মেলার জন্য অপেক্ষার প্রহর শেষ হচ্ছে সহসাই। দ্রুতলয়ে কাজ করছেন রং ও কাঠ মিস্ত্রিরা। সকাল থেকে রাত অবধি চলছে তাদের কর্মযজ্ঞ। লক্ষ্য জানুয়ারি শেষ না হতেই স্টল প্যাভিলিয়নকে চূড়ান্ত রূপ দেয়া। মালিক বলছে 1 তারিখের আগে হয়তো যত দ্রুত সম্ভব আমাদের কাজ শেষ করতে হবে। আমরা 3টে ডবল স্টলের কাজ নিয়েছি, এই কাজ আর 2 দিন পর কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। রঙের কাজ আর 3 দিন লাগবে। বেশি বাকি নাই, কাজ পুটিং এর কাজ হয়ে গেছে, রঙের কাজ বাকি আর কি, ফিনিশিং এর কাজের প্রেসার একটু বেশি। সিলিং বাকি আছে, সাইনবোর্ড বাকি আছে, এই তো কাউন্টার করে ফেলছি। প্রকাশকরা ব্যস্ত সময় পার করলেও বাংলা একাডেমি থেকে নির্ধারিত নিয়ম কানুনের বেড়াজালে কিছুটা দোলাচলে আছেন প্রকাশকরা। বইমেলায় আমাদের স্টলের সেলফগুলো বানানো হয়েছে, রঙের কাজ চলছে, যথাসময়ে ইনশাআল্লাহ সবার কাজই হয়তো কমপ্লিট হবে। এই কাজগুলো সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত বিভিন্ন শ্রমিকরা কাজ করছে। বাংলা একাডেমি এবার যে নীতিমালা তৈরি হয়েছে সেখানে বলা হচ্ছে পেভিলিয়ন 4 পাশ বন্ধ থাকবে, 2 পাশে 2টা দরজা থাকবে। কিন্তু এরই মধ্যে আমি যা দেখতে পাচ্ছি অধিকাংশ পেভিলিয়ন যেগুলা অবকাঠামো তৈরি করেছে তারা 4 পাশ খোলা রেখেই অবকাঠামো তৈরি করছে। প্রকাশকদের শঙ্কার বিষয়টি জানানো হলে নিশ্চিত কোনো উত্তর পাওয়া যায়নি। দোকানগুলো স্বাধীনভাবে তাদের রুচি অনুযায়ী, নান্দনিক বোধ অনুযায়ী তারা সাজাচ্ছেন। সেখানে বাংলা একাডেমি বৈচিত্র্যে বিশ্বাস করে। প্রকাশকরা আমাদেরকে জানিয়েছেন যারা পেভিলিয়ন পেয়েছেন যে তারা খোলা রাখতে চান। বিষয়টি আমরা ভাবছি, কমিটিতে নিয়ে যাওয়া হবে এবং এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আর মাত্র 5 দিন। কাঠ বাঁশ রঙে ঘেরা এই প্রাঙ্গণে কথা, গল্প, আখ্যানের পসরা সাজানোর অপেক্ষায় প্রকাশকরা, আর বইপ্রেমীরা নতুন বইয়ের গন্ধ নেওয়ার প্রতীক্ষায়। সকল প্রতীক্ষার অবসান হোক। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। স্যার, একটা বিজনেস স্টোরি আছে, কভার করি। স্যার, ওনার হেয়ারস্টাইল বিউটি শো এর জন্য একদম ঠিক, কিন্তু বিজনেস স্টোরি? আমার স্টাইল তো আপনি এখনো দেখেনি নাই। নতুন সানসিল্ক থিক অ্যান্ড লং, এতে আছে কেরাটিন ও। রেলওয়ে যেন এলিট শ্রেণীর বাহনে রূপ নিয়েছে সিলেট অঞ্চলের মানুষের কাছে। অনলাইনে শতভাগ বিক্রি হয়ে যাওয়ায় স্টেশনে গিয়ে মিলছে না টিকিট। কথিত ভিআইপিদের নামে টিকিট ব্লকের অভিযোগও বিস্তর। এতে সাধারণ মানুষ হচ্ছেন বঞ্চিত। মেইল ট্রেনই শেষ ভরসা হলেও দিনে একটি মাত্র ট্রেন কখন আসে আর কখন ছাড়ে তাও বলতে পারেন না কেউ। অ্যান্ড্রয়েড ফোন নেই এমন শ্রমজীবী মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। আছে কালোবাজারি চক্রের দৌরাত্ম্যের অভিযোগও। তবে কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে বলছে সমস্যা আর সংকটের ব্যাপারে জানে উপরমহল, শিগগিরই মিলবে সুরাহা।
আমিনুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী। রেলওয়ে সিলেট অঞ্চলের মানুষের নিত্যদিনের প্রয়োজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বাহন। দিনে ও রাতে দেশের বিভিন্ন প্রান্তে সব শ্রেণী পেশার মানুষের নিরাপদে চলাচলে বহু বছর ধরে ভূমিকা রেখে আসলেও কয়েক বছর ধরে অনলাইন সেবার নামে ভোগান্তিতে শ্রমজীবী নিম্ন আয়ের মানুষের বড় একটি অংশ। একদিন আগ থেকে 2 দিন আগ থেকে টিকিট বুকিং হয়ে যায়, নেটের মাধ্যমে টিকিট বিক্রি হয়ে যায়। এখন তো সাধারণ মানুষ, তো আমি তো মোবাইল টিপতে পারি না, আমি কীভাবে টিকিট করব? সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামগামী ট্রেনে যাত্রীর চাপ অনেক। টিকিট সংগ্রহ করতে হচ্ছে যাত্রার 10 দিন আগে, তবে 5 মিনিটের মধ্যেই সব টিকিট বুকিং হয়ে যাওয়া নিয়ে আছে নানা প্রশ্ন। তালা ঝুলছে স্টেশনে, অনলাইনে টিকিট কাটার ভেন্ডিং মেশিনেও। বাসায় বসে আমরা 13 জনের যে টিকিটটা করে নিলাম, এতটুকু সুযোগ আমি নিয়ে নিলাম। বাসায় যেতে হবে বা হসপিটাল বা বিভিন্ন জায়গায় যেতে হবে, তাদের জন্য আসলে কষ্টদায়ক। তারা টিকিট কাউন্টারে এসে দেবে টিকিট নেই। ভোটার আইডি কার্ডে ফটোকপি দ্বারা টিকিটের সিস্টেম করতে পারলে আমার ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে। আর সারা বাংলাদেশে আমাদের কিওস্ক বুথ আছে হলেও আপনার এই কিওস্ক বুথ আর ভেন্ডিং মেশিন এটা বর্তমানে 7 বিভাগের প্রত্যেকটি স্টেশনে এটা অফ আছে। চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে গেল 20 বছরের বেশি সময় ধরে চলছে মাত্র 2 জোড়া ট্রেন। তার উপর আছে কোচ সংকট। 11 দিন আগে টিকিট ছাড়ছে, সেই টিকিট কাটছি, কিন্তু টিকিট ছাড়ছে রাত্রে অনলাইনে, বিকালবেলায় টিকিট নাই। আমার মাইয়া অনলাইনে করে, আমি তো অনলাইন চিনি না। 50% টিকিট কাউন্টারে থাকলে জনগণের সুবিধা হয়। আন্তনগর ট্রেনগুলোতে টিকিট কালোবাজারি চক্রের দৌরাত্মের অভিযোগ কম নয়, আছে ভিআইপিদের জন্য টিকিট ব্লক করার অভিযোগও। একজন ব্ল্যাকার চক্রের সদস্য মুঠোফোনে এসব তথ্য জানালেন সময় সংবাদকে। ভিআইপিদের জন্য কি ব্লক রাখে নাকি? প্রত্যেকটা গাড়ি কিছুটা অংশ মনে করেন যে 4 ভাগে 3 ভাগ অনলাইনে কাউন্টারে চলে আসে, অফলাইন অনলাইন 1 ভাগ আপনার টিকিট কিছু রাখা হয় ভিআইপিদের জন্য। আন্তনগর ট্রেনে কথিত এলিট শ্রেণীর মধ্যে টিকিট নিয়ে যখন এমন অবস্থা, তখন সাধারণ নিম্ন আয়ের ও লেখাপড়া জানেন না এমন মানুষের একমাত্র ভরসার জায়গা মেল ট্রেনের অবস্থাও বেহাল। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে 2 জোড়া মেল এক্সপ্রেস। আগে লোকাল ট্রেন ছিল, যেমন সুরমা, কুশিয়ারা, মেল, জালালাবাদ, পরে আগে ছিল মিস্টেন, লাতুর গাড়ি, এগুলো তো নাই। তবে টিকিট ব্লকের বিষয়টি অস্বীকার করে নানা সংকট ও সমস্যার বিষয়কে সামনে আনলেন রেলওয়ের এই কর্মকর্তা। বললেন শিগগিরই মিলবে সুরাহা। অনেক বাহিনী দিয়ে তদন্ত করা হচ্ছে, কিন্তু আমার রেল থেকে কোনো ব্লক হয় না। ট্রেনের ভিতরে পর্যাপ্ত চেকিং করতাম, এনআইডির সাথে মিল নিতে পারি, কিন্তু আমাদের পর্যাপ্ত টিটি নাই। পর্যাপ্ত বগি যদি বাড়ানো যায় তাহলে কিন্তু যে কোনো লোকই এখন কাটতে পারতেছে না, 1 ঘন্টা পরে ঠিকই কাটতে পারে। সিলেট অঞ্চলে রেলওয়ের কুশিয়ারা ও জালালাবাদ মেল এক্সপ্রেস বন্ধ, আর ঢাকা সিলেট রুটে 4 জোড়া আন্তনগর এক্সপ্রেস ট্রেন চলাচল করছে। নানা ভোগান্তি এবং সংকট কাটিয়ে উঠতে পারলে এই রেলওয়ে হয়ে উঠবে সবচেয়ে সুবিধাজনক বাহন। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। 1400 কোটি টাকা ব্যয়ে আধুনিকায়নের কাজ শেষ পর্যায়ে সুনামগঞ্জের নবনির্মিত অত্যাধুনিক ছাতক সিমেন্ট কারখানার। এরই মধ্যে কারখানার 90% কাজ শেষ হয়েছে। তবে 5 কিলোমিটার রুটলাইন সম্প্রসারণে ভারতের গড়িমসির কারণে উৎপাদনে যেতে পারছে না কারখানাটি। এতে বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। দ্রুত সমস্যা সমাধানের দাবি তাদের। দিগেন ফিল্মের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। 88 বছরের পুরানো এই কারখানাটি গত 1.5 যুগ ধরে লোকসানের মুখে পড়ে বন্ধ হয়ে যায়। সবশেষ 2003-04 অর্থ বছরে সর্বোচ্চ 1,80,820 মেট্রিক টন সিমেন্ট উৎপাদন হয় ছাতক সিমেন্ট কারখানায়। এরপর থেকেই কমতে শুরু করে কারখানাটির উৎপাদন। 2011-12 অর্থ বছরে লোকসানের মুখে পড়ে কারখানাটি। 2019 সালের সেপ্টেম্বরে এই সিমেন্ট কারখানাকে আধুনিকায়নের জন্য 892 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেয় সরকার। ড্রাই প্রসেস রূপান্তরের কাজ শুরু করে চীনের নাংজিসি হোপ কোম্পানি, কিন্তু পরবর্তীতে যন্ত্রপাতির দাম বেড়ে যাওয়ায় এই প্রকল্পের ব্যয় বাড়িয়ে 1417 কোটি টাকা ধরা হয়। 2টা পার্টে কাজ হয়েছে। একটা হলো একটা লামসাম টার্নকি কন্ট্রাক্ট হয়েছে চাইনিজদের সাথে, ওইখানে আছে প্রায় 800 কোটি টাকা। আর বাকি টাকা আছে জালালাবাদ থেকে একটা গ্যাস লাইন টানতে হবে, এটাতে আছে 35 কোটি টাকা। আদার্স ট্যাক্স ব্যাট লোকাল কাজ 1400 কোটি টাকা বাজে। বিগত আওয়ামী লীগ সরকার আমলে নানা ষড়যন্ত্রের কারণে দেশের প্রথম এই সিমেন্ট ফ্যাক্টরিটি গত 5 বছর ধরে
বন্ধ রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে কারখানার বিভিন্ন স্তরের শ্রমিক কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। চুনাপাথরের অভাবে আমরা উৎপাদনে যেতে পারতেছি না। এখানে অস্থায়ী শ্রমিকও ছাঁটাই করা হয়েছে, অনেক শ্রমিককে এখান থেকে বদলি করা হয়েছে। এখন ওদের অবস্থা চরম একটা দুর্ভোগে আছে। দেশের একমাত্র সরকারি এই সিমেন্ট কারখানাকে ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রূপান্তরের কাজ এগিয়ে চলছে। নতুন রোপওয়ে, ক্রাশার, প্রি হিটার, ভার্টিক্যাল রোলার মিল ও সিমেন্ট মিল, ক্লিংকার সাইলো, 10 মেগাওয়াট পাওয়ার প্লান্ট ও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণের কাজ 90% শেষ হয়েছে। তবে 5 কিলোমিটার রূপলাইন সম্প্রসারণে ভারতের গড়িমসির কারণে উৎপাদনে যেতে পারছে না কারখানাটি। লাস্ট পর্যন্ত ইন্ডিয়ান কেএলএমসি বলছে যে 1 বছর সময় দিলে আগামী বছরের মধ্যে তারা কাজটা শেষ করে দেবে। এই জন্য প্রকল্পটা সমাপ্তির তারিখ 2025 সালের জুনে থাকলেও 2026 সালের জুন মাসে সরকারের কারখানাটা চালু করার পরিকল্পনা আছে। নতুন এই প্লান্ট চালু হলে প্রতিদিন 1,500 মেট্রিক টন ক্লিংকার এবং 500 মেট্রিক টন সিমেন্ট উৎপাদন করা সম্ভব হবে। ইকরামুল কবির, সময় সংবাদ, সুনামগঞ্জ। 3 বছরেও সম্পন্ন হয়নি ময়মনসিংহের ত্রিশালের পোড়াবাড়ি সেতুর নির্মাণ কাজ। 2 দফা মেয়াদ বাড়িয়ে 70% কাজ হয়। তবে জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে বাকি 30% কাজ। এতে দীর্ঘদিনের পুরানো ঝুঁকিপূর্ণ বেইলি সেতুটি দিয়ে চলাচলে বাধ্য হচ্ছে যানবাহন ও স্থানীয়রা। বর্ধিত সময়েও নতুন সেতুটি নির্মাণ নিয়ে শঙ্কায় এলাকাবাসী। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে দ্রুত ভূমি অধিগ্রহণ জটিলতা দূর করার আশ্বাস এলজিইডির। হোসেন আলীর ছবিতে উবায়দুল হকের রিপোর্ট। ঝুঁকি নিয়ে যাতায়াত করছে মানুষ, চলছে যান। মরিচাধরা নরবরে সেতুটির বেশিরভাগ স্টিলের পাটাতন দেবে গেছে। এমন নাজুক অবস্থা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পোড়াবাড়ি বাজারে ক্ষীরু নদীর উপর নির্মিত বেইলি সেতুর। 1982 সালে নির্মিত বেইলি সেতুটি নির্মাণের 1 যুগ পেরুতেই মরিচা পড়ে ভাঙতে শুরু করে পাটাতন, যেখানে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ভয় তো লাগে এইসব সময় যদি নিচে পড়ে যায়। 8-10 বছর ধরে এই অবস্থা। এই ঠিক করে কিছুদিন চলে আবার এরকম হয়ে যায়। ট্রাক আসার সময় একজন সাইড দিয়ে আসতেছে, রাস্তায় পড়ে একজন মারা গেছে। দিনের বেলা দেখে শুনে যাওয়া যায়, কিন্তু রাত্রের বেলা অন্ধকার থাকে। ঝুঁকিপূর্ণ এই সেতুটি দিয়ে চলাচলকারী মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে 2022 সালের ফেব্রুয়ারিতে নতুন একটি সেতুর নির্মাণ কাজ শুরু হয়। তবে 3 বছর হতে চললেও এখনও শেষ হয়নি কাজ। 2023 সালের 26 আগস্ট কাজ শেষ হওয়ার কথা থাকলেও 2 দফা সময় বাড়িয়ে চলতি বছরের জুন পর্যন্ত সেতুটির নির্মাণ কাজের সময় বাড়ানো হয়েছিল। তবে প্রায় 3 মাস ধরে বন্ধ কাজ। স্থানীয়দের অভিযোগ, জমি অধিগ্রহণ না করেই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সেতুটির কাজ করায় দেখা দিয়েছে জটিলতা। সালাপটা আমরা করতে পারছি না, কাজ বাধা দিয়ে দিচ্ছে, এই কারণে কাজটা আমাদের বন্ধ। এই জমি ক্লিয়ার না করে তারা ব্রিজের কাজ আরম্ভ করে দিচ্ছে। তো ওনারা যদি আমার কোনো ক্ষতিপূরণ না দেয় তাহলে আমি এখন কেমনে কি করি? জমি যতটুকু আছে অতটুকু নিয়ে যায়, তাতে দুঃখ নাই, আমরা উচিত মূল্য চাই। গত বছরের নভেম্বরে জমি অধিগ্রহণের জন্য আবেদন করে এলজিডি। নির্ধারিত সময়ে সেতুর নির্মাণ কাজ শেষ করতে দ্রুত অধিগ্রহণের কাজ সম্পন্ন করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী। জেলা প্রশাসকের মাধ্যমে জমি অধিগ্রহণের কাজ শেষ হলেই আমরা দ্রুত সময়ের মধ্যেই ব্রিজের কাজ শেষ করতে সক্ষম হব। প্রায় 70 মিটার দীর্ঘ পোড়াবাড়ি সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে 8,68 লাখ টাকা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। স্বেচ্ছাশ্রমে 5 গ্রামের যাতায়াতের রাস্তা তৈরি করছেন জামালপুর সদর উপজেলার চান্দের হাওড়া গ্রামের 3 শতাধিক মানুষ। তাদের এই কাজে নিজেদের সম্পৃক্ত করেছেন গ্রামের ছাত্র জনতা এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। বিরল এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জামালপুর থেকে জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় অবশেষে কোদাল ঝুড়ি নিয়ে নিজেরাই নেমে পড়েছেন রাস্তা নির্মাণে। জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চান্দের হাওড়া গ্রামে ঝিনাই নদীর উপর স্থায়ী কোনো সেতু না থাকায় দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ 4 উপজেলায় যাতায়াতে চরম দুর্ভোগে পড়েন। কিন্তু সড়ক না থাকায় নদীর উপর সেতু নির্মাণও অনিশ্চিত হয়ে পড়েছে। তাই এক হয়েছেন 5 গ্রামের 3 শতাধিক মানুষ। স্বেচ্ছাশ্রমে আড়ংহাটি মসজিদ থেকে চান্দের হাওড়া বাজার পর্যন্ত 1.5 কিলোমিটার রাস্তা নির্মাণ কাজ শুরু করেছেন তারা। দীর্ঘদিনের জন্য এখানে রাস্তাঘাট না থাকার কারণে আমরা এখানে সকল সুবিধা বঞ্চিত থেকে আমরা বঞ্চিত হয়েছি। রাস্তা নাই, কিচ্ছু না,
জমিতে ফসল ফলায় ঠিক মতো বেচা কিনি করতে পারি না আমরা, কারণ কিসের জন্য? রাস্তা নাই। রাস্তার দরকার, আমরা রাস্তা করবো, এই জন্য আমরা পরিশ্রম দিতে আছি। রাস্তাটি নির্মাণে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমের পাশাপাশি এগিয়ে এসেছেন বৈষম্য বিরোধী ছাত্র এবং স্থানীয় জনপ্রতিনিধিরাও। এই ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা সর্বাত্মকভাবে প্রথম থেকে সহযোগিতা করে যাচ্ছে এবং ভবিষ্যতে সহযোগিতা করবে। আমাদের আশা হলো তাদেরকে সাহস যোগানোর জন্য। আসলে এই মুহূর্তে আমাদের সামর্থ্য নাই, আমরা সশরীরে এসে তাদেরকে সাহস যোগাচ্ছি, উৎসাহ দিচ্ছি, পাশাপাশি ব্যক্তিগত অনুদান থেকে আমরা সামান্য সহযোগিতা করার চেষ্টা করছি। 11 জানুয়ারি থেকে শুরু হওয়া স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণের কাজ চলবে টানা 15 দিন। সময় সংবাদ, জামালপুর। হবিগঞ্জের সাদা সোনা খ্যাত রাবার শিল্প অনেকটা ধ্বংসের পথে। আন্তর্জাতিক বাজারে দরপতন, সরকারি পৃষ্ঠপোষকতা ও সঠিক নজরদারির অভাবে বছরের পর বছর লোকসান গুনতে হচ্ছে বাগান মালিকদের। এতে চরম শঙ্কায় রয়েছেন শ্রমিক ও বাগানীরা। রাশেদ আহমেদ খানের তথ্য ও শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট। গাছের মাঝামাঝি কাঁচি দিয়ে কাটা হয় বাকল, তা দিয়ে বের হয় সাদা কষ, পাত্রে জমা হয় ফোটায় ফোটায়, পরে সেগুলো সংগ্রহ করে নানা পদ্ধতিতে উৎপাদন হয় রাবার। রাবার বাগানের চিত্র এটি। গত এক যুগ আগেও হবিগঞ্জ ছিল রাবার উৎপাদনে দেশের অন্যতম জেলা, কিন্তু আন্তর্জাতিক বাজারে রাবারের মূল্য কমে যাওয়ায় অনেকটাই ধস নেমেছে এ শিল্পে। বাগান থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে রাবার পাচার, শ্রমিকের ন্যায্য মজুরি না দেয়া, আবাসন ও জনবল সংকট সহ নানা সমস্যাকে দায়ী করছেন এ শিল্পের সঙ্গে জড়িতরা। একটা রাবার বাগানের একটা গাছের মেয়াদ হয়েছে আপনার 30 বছর, ওভার হয়ে গেছে। এই কারণে মনে করেন রাবার বাগানে গাছে আগে যেগুলা কষ দিত, বেশি কষ দিত, এখন মনে করেন ওই রকম কষ দেয় না। কিছু কষ আপনার এই নির্দিষ্ট সেন্টার যেগুলো ট্র্যাক্টর দ্বারা কারখানায় নেওয়া হয়, আর কিছু এলাকায় কষ কারখানা দ্বারা কাছে হওয়াতে এগুলা আমরাই বহন করে নিয়ে কারখানাতে দিয়ে আসি। ফিল্ড থেকে টেপাররা কষ আনে, ফ্যাক্টরিতে আনার পরে আমরা টাঙ্কিতে সিট বসাই, পরের দিন আমরা রুলিং করিয়া একদিন 6 ঘন্টা শুকানোর পরের দিন ঢুকাই। আমরা কাজ করিয়া আমরা তো পড়তায় গিরে না, সংসার নিয়ে চলতে পারি না, বাচ্চা নিয়ে চলতে পারি না। সরকার জন্য আমাদের দিকে একটু নজর দেয়। বাগান মালিকদের অভিযোগ, শিল্প পণ্য হিসেবে ব্যবহৃত রাবারে ভ্যাট দিতে হচ্ছে 15%। এতে লোকসানের মুখে তারা। বেশিরভাগ গাছের বয়সে 32 বছর হয়ে যাওয়াতে আমরা উৎপাদনটা তুলনামূলকভাবে কম পাচ্ছি। প্রায় 440 একর পুনর্বাসন বাগান, যেটাকে নতুন বাগান বলা হয়, এটার সিজন কাজ সম্পন্ন হয়েছে। 2027 সালে আমরা প্রায় 100 একর বাগানের ট্যাপিং কার্যক্রম নতুনভাবে শুরু করতে পারবো। তাতে আমাদের উৎপাদন অধিকাংশ হারে আবার তো বৃদ্ধি পাবে। জেলায় উৎপাদন উপযোগী সরকারি রাবার বাগান 2টি আর ব্যক্তি মালিকানাধীন বাগান 7টি। এসব বাগানে কাজ করছেন 1000-এর বেশি শ্রমিক। সময় সংবাদ, হবিগঞ্জ। বাইরের খবর। গ্রিনল্যান্ড কিনতে ডেনমার্কের প্রধানমন্ত্রীকে টেলিফোনে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ কয়েকজন ইউরোপীয় কর্মকর্তার বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস। কেন গ্রিনল্যান্ড বিক্রি করা হবে না সে বিষয়েও জেরা করেন ট্রাম্প। এদিকে দায়িত্ব গ্রহণের পর নেয়া আগ্রাসী কিছু সিদ্ধান্ত থেকেও সরে আসছে ট্রাম্প প্রশাসন। ইঙ্গিত দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ফের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগ দেওয়ার ব্যাপারেও। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই গ্রিনল্যান্ড কিনে নেওয়ার হুঙ্কার দিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার গ্রিনল্যান্ডের মালিকানা নেওয়ার জন্য ডেনমার্কের প্রধানমন্ত্রীকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বর্তমান ও সাবেক ইউরোপীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এমন চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ফোনে ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে জোর জবরদস্তি করেন। কেন তিনি গ্রিনল্যান্ডকে বিক্রি করবেন না সে ব্যাপারে তাকে জেরা করেন। গ্রিনল্যান্ডের মালিকানার ইচ্ছা ছাড়াও ক্ষমতায় বসেই বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ প্রত্যাহার করে নেন তিনি। তবে শনিবার লাস ভেগাসে এক র্যালিতে পুনরায় WHO-তে যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানান তিনি। এই সময় তিনি জানান, এই সংস্থায় 32 কোটি জনগণের দেশ যুক্তরাষ্ট্র $50 কোটি অনুদান দিচ্ছে, আর 140 কোটি জনগণের দেশ চীন মাত্র $3.90 লাখ অনুদান দিচ্ছে। লাস ভেগাসের র্যালিতে যুক্তরাষ্ট্রে $1 লাখ কোটি বিনিয়োগের জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানান ট্রাম্প। এর আগে ওয়াশিংটনে $60,000 কোটি বিনিয়োগের আশ্বাস দেয় রিয়াদ। সৌদি আরবের চেয়ে বহুগুণে বেশি তরল স্বর্ণ যুক্তরাষ্ট্রে আছে বলে দাবি ট্রাম্প। সৌদি আরবের মজুদে প্রচুর তরল স্বর্ণ আছে, আমাদের আরো বেশি আছে। আমাদের কাছে সৌদি আরবের চেয়ে বেশি আছে, অন্য যে কোনো দেশের চেয়ে আমরা অনেক বেশি পেয়েছি, তবে পরিবেশের কারণে এটি ব্যবহার করি না।
don't use it because of the environment. এদিকে কোনো নোটিশ ছাড়াই গভীর রাতে কমপক্ষে 15 জন স্বাধীন পরিদর্শক জেনারেলকে বরখাস্ত করেন ট্রাম্প। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের আইনের লঙ্ঘন বলে দাবি করছেন বিশেষজ্ঞরা, কেননা আইন অনুযায়ী সিনেট অনুমোদিত কোনো পরিদর্শক জেনারেলকে বরখাস্ত করার আগে কংগ্রেসকে 30 দিনের নোটিশ দিতে হবে। মালিহা সুরবার্দি, সময় সংবাদ। সরকার আন্তর্জাতিক জনসীমা থেকে এরই মধ্যে বাংলাদেশি, মিশরীয় সহ মোট 11 জনকে আলবেনিয়াতে পাঠানো হয়েছে। এই ঘটনার পর থেকে উদ্বেগে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। আইনি বাধার কারণে 2 মাস স্থগিতের পর ভূমধ্যসাগরে উদ্ধারকৃত অভিবাসীদের আলবেনিয়ায় পাঠিয়ে দিয়েছে ইতালি কর্তৃপক্ষ। এদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। শনিবার ইতালির সংবাদ মাধ্যম আনসা এ তথ্য জানিয়েছে। গত 19 জানুয়ারি ইতালির আদালতের রায়ে বলা হয়, নিরাপদ দেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের ব্যাপারে সরকার ভিন্ন চিন্তা করতে পারে, তবে নারী, শিশু এবং অসুস্থ অভিবাসীদের পাঠানো যাবে না। এই অবস্থায় ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রপথে আসতে গিয়ে আন্তর্জাতিক জলসীমায় ধরা পড়লেই বাংলাদেশিদেরও যেতে হবে আলবেনিয়াতে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালি সরকার নিরাপদ দেশ থেকে আগত যারা অভিবাসী সমুদ্রপথে আন্তর্জাতিক জলসীমায় থাকবে তাদের চাইলেই আলবেনিয়াতে পাঠাতে পারবেন। তারই পরিপ্রেক্ষিতে আসলে 11 জনকে এখন আলবেনিয়াতে নেওয়া হয়েছে। তো ধারণা করা হচ্ছে এক্ষেত্রেও কোনো বাধা হবে না সরকারের জন্য। আর আপনারা যারা এখন থেকে এরকম পথ অনুসরণ করছেন তারা চেষ্টা করবেন এটা অ্যাভয়েড করার, কারণ এই ধরনের পথের ক্ষেত্রে আপনি মৃত্যুর ঝুঁকির পাশাপাশি আইনগত ঝুঁকি অনেক বেশি থাকবে। 2023 সালের 6 নভেম্বর ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এবং আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ইতালি থেকে যেসব অবৈধ অভিবাসী আলবেনিয়ায় পাঠানো হবে তারা আশ্রয় প্রার্থনা করে একটি আবেদন করবেন। সেই আবেদনের উপরও শুনানি করে তাদের বক্তব্য এবং সম্ভাব্য তথ্য যাচাই বাছাই করে যদি আশ্রয়ের যোগ্য হয় তাহলে তাদেরকে ইতালিতে ফেরত পাঠানো হবে, আর তা না হলে অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। গেল 13 অক্টোবর 10 বাংলাদেশি সহ 16 জনকে আলবেনিয়ার আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছিল। পরে রোমের একটি আদালতের রায়ের পর তাদেরকে ইতালিতে ফেরত পাঠানো হয়। এদিকে নিরাপদ দেশের বিষয়টি নিয়ে ইউরোপীয় ইউনিয়নে ব্যাপক আলোচনা হচ্ছে। আগামী এপ্রিলে এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের আদালত চূড়ান্ত রায় দেবে। ওই রায়ের উপর নির্ভর করবে বাংলাদেশ, মিশর সহ যে 22টি দেশকে ইতালি নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করেছে সেসব দেশের অভিবাসীদের ভাগ্য। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। বিদেশি শিক্ষার্থী প্রবেশের সংখ্যা কমানোর পদক্ষেপ বাস্তবায়ন শুরু করেছে কানাডা। শুক্রবার দেশটির অভিবাসন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এখন থেকে স্টাডি পারমিট আবেদনকারীদের কানাডার যে কোনো একটি প্রদেশে প্রত্যয়নপত্র জমা দিতে হবে। এছাড়া চলতি বছর যারা দেশটিতে মাস্টার্স এবং পোস্ট ডক্টরাল করতে যাবেন সেই শিক্ষার্থীদেরও এই প্রত্যয়নপত্র জমা দেওয়ার নিয়ম করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশটির এমন সিদ্ধান্তে বিপাকে পড়তে পারেন বিদেশি শিক্ষার্থীরা। আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রবেশে লাগাম টানছে কানাডা। টানা দ্বিতীয় বছরের মতো দেশটিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমাতে যাচ্ছে দেশটির সরকার। শুক্রবার কানাডার অভিবাসন মন্ত্রণালয় জানায়, এবছর দেশটিতে 4,37,000 শিক্ষার্থীকে স্টাডি পারমিট দেয়া হবে, যা গত বছরের তুলনায় 10% কম। এর অংশ হিসেবে এখন থেকে স্টাডি পারমিট আবেদনকারীদের কানাডার যে কোনো একটি প্রাদেশিক বা টেরিটোরিয়ায় প্রত্যয়নপত্র জমা দিতে হবে। এছাড়া চলতি বছর যারা দেশটিতে মাস্টার্স এবং পোস্ট ডক্টরাল করতে যাবেন সেই শিক্ষার্থীদেরও এই প্রত্যয়নপত্র জমা দিতে হবে। এর আগে 2023 সালে 6 লাখের বেশি বিদেশি শিক্ষার্থী কানাডায় পড়াশোনার সুযোগ পেয়েছিল। এর মাধ্যমে দেশটিতে সক্রিয় ভিসাধারী শিক্ষার্থীর সংখ্যা পৌঁছায় 10 লাখে। ট্রুডো প্রশাসন জানায়, অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়ায় আবাসন সংকট দেখা দিয়েছে কানাডায়। বাড়তি জনসংখ্যার কারণে চাপ তৈরি হয়েছে স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে। এছাড়া অতিমাত্রায় বেড়ে গিয়েছে আবাসন ব্যয়। এসব খাতে সংকট তৈরি হওয়ায় চাপের মুখে পড়েছে সরকার। এ কারণে দেশটিতে অভিবাসীর সংখ্যা কমাতে গেল বছর স্টাডি পারমিট কমিয়ে দেয় কানাডা। আশ্রয় ও অভিবাসীদের কাজের সুযোগের জন্য সুনাম রয়েছে কানাডার। বিশেষ করে স্বল্পোন্নত দেশগুলোর শিক্ষার্থী ও অভিবাসন প্রত্যাশীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে দেশটি। তবে সংশ্লিষ্টরা বলছেন, দেশটির নতুন পদক্ষেপে বিপাকে পড়তে পারেন বিদেশি শিক্ষার্থীরা। কাকুলি আখতার, সময় সংবাদ। খেলার খবর। আবারও শুরু হচ্ছে বিপিএল-এর ঢাকা পর্ব। দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। শীর্ষ 2 থেকে ফাইনাল খেলার বাড়তি সুযোগ নিতে এই ম্যাচে জয়ের দিকেই নজর রাখছেন বরিশালের অলরাউন্ডার মোহাম্মদ নাবি।
এবারের আসরের উইকেটেরও প্রশংসা করেছেন তিনি। হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু দুপুর 1টায়। এছাড়া সন্ধ্যা 6:30টায় টেবিল টপার রংপুর রাইডার্স মুখোমুখি হবে দুর্বার রাজশাহীর। বাংলাদেশের উইকেট মানেই স্পিনিং আর লো স্কোরিং ম্যাচ, এমন ধারণা নিয়ে বিপিএলে এসেছিলেন বিদেশি ক্রিকেটাররা। মোহাম্মদ নবীও তাদের একজন। তবে এবারের চিত্রটা পুরোপুরি ভিন্ন। স্পিনারদের পরিবর্তে দাপট দেখাচ্ছেন পেসাররা। 200+ স্কোর দেখা যাচ্ছে হরহামেশাই, যা বাড়াবে বাংলাদেশি ব্যাটারদের আত্মবিশ্বাস। আগে স্পিনাররা সর্বোচ্চ উইকেট শিকারী হতো, তবে এবার পেসাররা ভালো করছে। মানসম্মত উইকেট হয় এমন হচ্ছে। বাংলাদেশে কয়েকজন আন্তর্জাতিক মানের বলার দেখেছে। পিচ ভালো হলে ব্যাটারদের পারফরমেন্সও ভালো হয়ে যায়, বল মারতে পারে। উইকেট স্লো হলে বল স্লো হয়ে যায়, তাই এটা বাংলাদেশের ব্যাটারদের অনেক সহায়তা করবে। স্ট্রাইক রেটও বাড়বে। ঢাকা পর্বের প্রথম ম্যাচেই মাঠে নামবে টেবিলের 2 নম্বরে থাকা ফরচুন বরিশাল। প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। তাদের বিপক্ষে ফেভারিট মুশফিক নবীরাই। তারপরও ফাইনাল খেলার বাড়তি সুযোগ পেতে ঝুঁকি মুক্ত থাকতে চান আফগান অলরাউন্ডার। অধিনায়ক তামিম ইকবালের সঙ্গেও বোঝাপড়া বেশ ভালো। প্রতিটি ম্যাচ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। শীর্ষ 2-এ সবাই থাকতে চায়, সবাই চায় ফাইনালে ওঠার জন্য বাড়তি একটা সুযোগ পেতে। বেশিরভাগ সিনিয়রই এ দলে। মুশফিক রিয়াদদের সঙ্গে আমিও মাঝে মাঝে পরামর্শ দেই। আমরা তামিমকে সহায়তা করি। সে অনেক সময় বাউন্ডারিতে থাকে, আমরা তখন পরামর্শ করি কাকে কোথায় ফিল্ডিং করানো যায়, কাকে ওই মুহূর্তে বোলিংয়ে আনলে ভালো হয়। এদিকে সন্ধ্যার ম্যাচে টেবিল টপার রংপুর রাইডার্স মুখোমুখি হবে দুর্বার রাজশাহীর। পেমেন্ট ইস্যু থেকে শুরু করে নানা বিষয় নিয়েই পদ্মাপাড়ের দলটা জন্ম দিয়েছে আলোচনার। বিতর্ক এড়াতে এদিন অনুশীলন করলেও নির্ধারিত সংবাদ সম্মেলনে আসেননি দলের কোনো প্রতিনিধি। অন্যদিকে প্রথম দল হিসেবে প্লে অফ আগেই নিশ্চিত রংপুর রাইডার্সের। সামর্থ্য বিবেচনায় এই ম্যাচে এগিয়ে তারাই। যদিও চট্টগ্রাম পর্বে তাদের একমাত্র হারের স্বাদ দিয়েছে এই রাজশাহী। টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে তাই এ ম্যাচে বেশ সাবধানী থাকবে রাইডার্স। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 70,000 টাকার মতো আপ ডাউন টিকিট পাওয়া যায়, কিন্তু এখানে তো শুধু সিঙ্গেল টিকিটে 90,000, 95, 1,85,000 এরকম লাগে। মধ্যবিত্ত ছেলেরা যায়, নয়তো নিরীহ ছেলেরা যাওয়ার অনেক সমস্যা হয়। মধ্যপ্রাচ্যকে পুঁজি করে সক্রিয় টিকিট কালোবাজারি। আকাশপথের ভাড়া 3 মাসে বেড়েছে প্রায় 40,000 টাকা। বিপাকে ওমরা ও প্রবাসীরা। সিন্ডিকেট ভাঙার দাবি। এবং ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনা নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য ব্রিটিশ গণমাধ্যমের। বিক্রি করতে না চাওয়ায় ডেনমার্কের প্রধানমন্ত্রীকে হুমকি করেন জোর জবরদস্তিও। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।